যুক্তরাষ্ট্রের একক আধিপত্যর এটাকে হচ্ছে এটার বিরুদ্ধে একটা হচ্ছে মঞ্চ করা। তো আমরা এটার জন্য মনে হয় হচ্ছে যে আপনি দেখবেন যে অল্টারনেট একটা গ্লোবাল অর্ডার বা মাল্টিল্যাটারাল একটা গ্লোবাল সিস্টেম ক্রিয়েট করার জন্য এটা হচ্ছে প্রথম পদক্ষেপ বলে বেশ এখানে হচ্ছে বোদ্ধারা এবং সাধারণ মানুষরা এটা মনে ওরা মনে মনে চিন্তা করছে। যুক্তরাষ্ট্রের সাথে তো ভারতের একটা অনেক পুরনো সম্পর্ক আছে এবং বাণিজ্যের দিক থেকে অনেক বড় বাণিজ্য আছে। অন্যদিকে চীনের সাথে কিন্তু ভারতের বেশ বিবাদ আছে অনেকগুলো বিষয় নিয়ে, বিশেষ করে সীমান্ত ইস্যু নিয়ে। জি, তো সেই প্রেক্ষাপটে কি আসলে এই যে এখন চীনের সাথে ওয়ার্ম আপ হচ্ছে যে রিলেশনটা, এটা আসলে কতটুকু সম্ভব? পিটার নাভারো সে তো বলেই দিয়েছে হচ্ছে যে নিউ দিল্লি হচ্ছে ক্রেমলিনের জন্য লন্ড্রোম্যাট, মানে হচ্ছে কালো টাকাটা সাদা করা। তো ভারত চীন থেকে বিনিয়োগ নিতে আগ্রহী, কিন্তু আবার দক্ষিণ এশিয়া অন্য কোনো দেশে চীনের যদি বিনিয়োগ হয় তাহলে ওরা হচ্ছে অত্যন্ত বিরক্তি বা উষ্মা প্রকাশ করে, যেটা আমরা অনেকটা বাংলাদেশে এখানে বেলায় দেখেছি, নেপালের বেলায় দেখেছি, শ্রীলঙ্কার বেলায় দেখেছি, ভুটানের বেলায় দেখেছি। এই সপ্তাহে পৃথিবীর নানা আলোচিত ঘটনার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলন। চীনে অনুষ্ঠিত এই সম্মেলনে নতুন মাত্রা যোগ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগদান। ভারত এবং চীনের মধ্যে সম্পর্ক কিছুটা উষ্ণ হচ্ছে বলে মনে হচ্ছে। সত্যিই কি তাই? যুক্তরাষ্ট্রের কি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে? দক্ষিণ এশিয়ায় এটার প্রভাব কীরকম হতে পারে? বাংলাদেশি বা কোনোভাবে এখানে ইম্প্যাক্টেড হবে কিনা, এসব নিয়ে আমরা কথা বলবো প্রফেসর পারভেজ করিম আব্বাসির সাথে। প্রফেসর আব্বাসি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক, আঞ্চলিক ভূ রাজনীতি ও অর্থনীতি নিয়ে অনেক গবেষণা করেছেন। ওয়েলকাম টু দি ডেইলি স্টার প্রফেসর আব্বাসি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রথমে আপনার কাছে জানতে চাই, এই যে সম্মেলনটি হলো চীনের তিয়ানজিংয়ে, এসসিও সংগঠন যেটি আছে এটার গঠনের প্রেক্ষাপটটা কি ছিল? জি, ধন্যবাদ পরিমল। এসসিওর মানে আপনি যদি দেখেন যে ওর মানে গঠনের মানে এখানে যদি আপনি ইতিহাস পিছন দিকে তাকান, আপনাকে যেতে হবে 1996 সালে, যখন এই সংস্থার পূর্বসূরি সংস্থা যেটা সাংহাই 5 বলে একটা করা হয়েছিল। এবং তখনই 1996 সালে তখন চীনে তখন উদীয়মান অর্থনীতি, রাশিয়া তখন হচ্ছে সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে গিয়ে তারা হচ্ছে তাদের হারানো যে ওদের যে গ্লোরি যেটাকে বলে বা হারানো যে গৌরব, ওটাকে পুনরুদ্ধার করার জন্য মরিয়া। তো ওই রকম একটা সময় এখানে হচ্ছে 5টি দেশ, এখানে হচ্ছে আপনার সেন্ট্রাল এশিয়ান এবং হচ্ছে ইস্ট এশিয়ান দেশগুলো, মূলত চীন ও রাশিয়ার একটা হচ্ছে এবং মিত্র রাষ্ট্রের মধ্যে এখানে হচ্ছে একটা জোট এর মতো করা হয়েছিল। এবং তখন হচ্ছে অর্থনৈতিক, তারপর হচ্ছে যে আপনার সামরিক, এইগুলো যিনি সহযোগিতার উপরে এখানে হচ্ছে এটার উপর জোরদার করা হচ্ছে। এটাকেই হচ্ছে যে এটা বৃহত্তরভাবে আমরা দেখেছি যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন হিসাবে এটা আত্মপ্রকাশ করতে 2001 সালে। বর্তমানে 2025 সালে আপনি দেখবেন যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওতে 10টি এখানে সদস্য বা 10টি দেশ আছে যারা সদস্য। এর মধ্যে অন্যতম হচ্ছে অবশ্যই রাশিয়া, চীন এবং তার সাথে সাথে হচ্ছে পাকিস্তান, ইরান এবং নিশ্চয়ই ভারত, টার্কি এখানে আছে। কিন্তু এখানে যে 10টি দেশের মধ্যে এখানে 10টি দেশে আছে এবং অবজারভার স্ট্যাটাসে আরও বেশ কিছু দেশ আছে। কিন্তু গুরুত্বের কথাটা হচ্ছে যখন আপনি আপনার আলোচনার এখানে সূচনাই করলেন, এইবার এসসিওতে যেটার জন্য হচ্ছে এখানে আমি বোদ্ধাদেরকে বলবো বা আলোচকদের যে এখানে এক ধরনের আগ্রহটা এখানে আকর্ষণ করেছে বা সেন্টার অফ অ্যাটেনশন হয়েছে যে ট্রাম্প যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক যুদ্ধ বা ট্যারিফ ওয়ার যেটা উনি ঘোষণা করেছেন, তো ওটার থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটা হচ্ছে যে মানে হচ্ছে যে একটা একসাথে হওয়া, একাট্টা হওয়া এবং হচ্ছে একটা অল্টারনেটিভ বা এটা হচ্ছে যে একটা বিপরীত একটা হচ্ছে একটা ওয়ার্ল্ড অর্ডার, অল্টারনেট একটা গ্লোবাল অর্ডার একটা সৃষ্টি করা এখানে আমরা প্রয়াস দেখতে পাচ্ছি। এবং এবং এখানে যেটা দেখা গেছে যে এই যে আপনার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, অবশ্যই উনি হোস্ট ছিলেন,
তো এবং তার সাথে সাথে হচ্ছে ভ্লাদিমির পুতিন ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট, যিনি হচ্ছে কিছুদিন আগে আলাস্কাতে যুক্তরাষ্ট্রের এখানে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ইউক্রেনের ব্যাপারে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ব্যাপারে এখানে আলোচনা করেছিলেন, এবং সাম্প্রতিককালে নরেন্দ্র মোদী এবং ভারতের প্রতিনিধিত্ব করেছেন। এবং এই তিনটি রাষ্ট্রের মধ্যে একটা জিনিস হচ্ছে যে এটা হচ্ছে যে কমন ন্যারেটিভ আছে বা একটা মিল পাওয়া যায়। তিনটি দেশই বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে বলেন, ভূ রাজনৈতিক কারণে বলেন, অর্থনৈতিক কারণে বলেন, বা ইতিহাসের বা ঐতিহাসিক কারণের জন্য বলেন, যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু তাদের সবারই কিন্তু এক ধরনের টান পোড়ান আছে। তো এটাকে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে যে যুক্তরাষ্ট্রে যে এখন হচ্ছে একরকমের যে ইউনিল্যাটারাল একটা গ্লোবাল অর্ডার করতে চাচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র বলছে, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলতে চাচ্ছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেটা বলবে সেটাই ঠিক। তো এখন এটার মধ্যে বোধহয় এখন যেটা আপনি দেখবেন যে ভারতীয় বা আপনি চীনা বা রাশিয়ার যেখানে হচ্ছে যে, অবশ্যই ইরানের এনারা আছেন, ইরানের যে এক্সপার্টরা, তাদের আপনি কলমসগুলো পড়লে বলবেন যে এটা হচ্ছে একটা সুচিন্তিত একটা হচ্ছে প্রয়াস বা প্রচেষ্টা যে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যর এটাকে হচ্ছে এটার বিরুদ্ধে একটা হচ্ছে মঞ্চ করা। তো আমরা এটার জন্যই মনে হয় হচ্ছে যে আপনি দেখবেন যে অল্টারনেট একটা গ্লোবাল অর্ডার বা মাল্টিল্যাটারাল একটা গ্লোবাল সিস্টেম ক্রিয়েট করার জন্য এটা হচ্ছে প্রথম পদক্ষেপ বলে বেশ এখানে হচ্ছে বোদ্ধারা এবং সাধারণ মানুষরা এটা মনে করে, ওরা মনে মনে চিন্তা করছেন। এইখানে যে প্রশ্নটা আসছে যে আপনার যুক্তরাষ্ট্রের সাথে তো ভারতের একটা অনেক পুরনো সম্পর্ক আছে এবং বাণিজ্যের দিক থেকে অনেক বড় বাণিজ্য আছে, অন্যদিকে চীনের সাথে কিন্তু ভারতের বেশ বিবাদ আছে অনেকগুলো বিষয় নিয়ে, বিশেষ করে সীমান্ত ইস্যু নিয়ে। জি, তো সেই প্রেক্ষাপটে কি আসলে এই যে এখন চীনের সাথে ওয়ার্ম আপ হচ্ছে যে রিলেশনটা, এটা আসলে কতটুকু সম্ভব? দেখুন, যেটা আমরা আসলে সাধারণত আমরা যেটা সবসময় আমরা এই ভুলটা করে থাকি, যে যখন সিভিলাইজেশনাল স্টেটসের কথা বলেন, যেসব হচ্ছে প্রাচীন সভ্যতার ধারক বাহক হিসেবে যেখানে যে এখনকার দিনে যে মডার্ন যে স্টেটসগুলো আছে বা এখনকার দিনে যে রাষ্ট্রগুলো আছে, আপনি যদি ভারত দেখেন, ভারত বলবে যে আমাদের 4 থেকে 5,000 বছরের এখানে হচ্ছে নথিভুক্ত এখানে ইতিহাস আছে। রাশিয়াও যদি দেখেন হচ্ছে তাদের হচ্ছে 2,000 বছর ইতিহাস আছে। চীনের তো এর চেয়েও আরও প্রাচীন, 4 থেকে 5,000 বছরের ইতিহাস। ইরানেরও ততই বছর, একই রকমই হচ্ছে তাদের ইতিহাস। তো সিভিলাইজেশনাল স্টেটদের এখানে কিন্তু আপনার রিলেশনশিপটা বা সম্পর্কটা ওদের কিন্তু আপনি বাইনারি বলতে পারবেন, সাদা কালোতে আপনি করতে পারবেন না। কেন, আমি যদি আপনাকে একটু উদাহরণস্বরূপ হিসেবে দিই, যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কটা কিন্তু এক অর্থে কিন্তু আমি বলবো হচ্ছে যে কমপ্লিকেটেড। কেননা আপনি যদি দেখেন যে ভারতের স্বাধীনতার পিছনে এটা কিন্তু যুক্তরাষ্ট্রের একটা অবদান আছে। আমি আপনাকে বলেও দিচ্ছি কিভাবে, কেন অনেকে হয়তো আমাদের দর্শকরা জানেন না যে তখন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়, এবং তখন যুক্তরাষ্ট্র হচ্ছে প্রায় জার্মানি এখানে যুদ্ধে পরাজিত হচ্ছে ইউরোপে। তখন যুক্তরাষ্ট্র তার নতুন যেখানে যুদ্ধে যেখানে ফ্রন্ট খোলার জন্য ওরা হচ্ছে যে এখনকার দিনে বর্তমান মিয়ানমার বা বার্মাতে ওরা হচ্ছে অপারেশন করবে। তো প্রচুর আমেরিকান সামরিক সেনারা হচ্ছে যে ভারত এবং বাংলাদেশে এখানে হচ্ছে ওর অবস্থান করছিল ব্রিটিশ মিত্র বাহিনীর সাথে। তখন তৎকালীন যে এখানকার আমেরিকার যে প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডিলানো রুজভেল্ট, উনি কিন্তু হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলকে বলেছিলেন যে অলরেডি কিন্তু তখন সুভাষচন্দ্র বোস, তার কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কিন্তু তখন জাপানিজদের সাথে কোলাবোরেশন করছিল ব্রিটিশদের বিরুদ্ধে, যে ভারতীয়দেরকে যদি স্বাধীনতা না দেওয়া হয় বা স্বাধীনতার আশ্বাস না দেওয়া হয়, তাহলে কিন্তু জাপানিজদের সাথে যুদ্ধ করাটা বেশ কঠিন হয়ে যাবে, এবং 2 এখানে হচ্ছে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হবে তখন কিন্তু কমিউনিজমের বিস্তার হবে। তো আপনি দেখবেন যে হচ্ছে যুক্তরাষ্ট্রে এক ধরনের চাপ ছিল কিন্তু এই ব্রিটেনের উপরে যে এখানে স্বাধীনতা দেওয়ার ব্যাপার, এটা হচ্ছে 1। এবং 2, নতুন যে এখানে হচ্ছে যে যুক্তরাষ্ট্র যে স্বাধীন যে রাষ্ট্রগুলো হলো, তখন তো ভারত এবং আমরা তখন পাকিস্তানের অংশ ছিলাম, দুটো দেশই কিন্তু হচ্ছে প্রচুর সহযোগিতা পেয়েছিল যুক্তরাষ্ট্রের কাছে PLO 480 সময়। কেন, তখন হচ্ছে যে আপনার সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশনের আগে খাদ্য সংকট চিরকাল লেগেই থাকতো, পাকিস্তান বলেন, বাংলাদেশ, তখন তো পূর্ব পাকিস্তান এবং ভারতে। তো এবং 1962 সালের চীনের সাথে যখন আপনার ভারতের যুদ্ধ হলো, তখন প্রেসিডেন্ট জন এফ কেনেডি কিন্তু প্রচুর সাহায্য দিয়েছিলেন, মিলিটারি এখানে অ্যাসিস্ট্যান্স ইত্যাদি। তো এটাও কিন্তু আছে। কিন্তু ভারত সবসময় চেষ্টা করেছে যে নন অ্যালাইন মুভমেন্ট, এটা হচ্ছে যে আপনার
নিশ্চয়ই জানেন, যেখানে তখনকার যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, উনি কিন্তু নন অ্যালাইনড মুভমেন্টের মানে হচ্ছে একটা প্রথম সারির নেতা, এবং চীনের প্রধানমন্ত্রী চু এন লাই ওনার সাথে করে এখানে হচ্ছে যে এটাকে হচ্ছে বড় আকারে করেছে, যেটা অল্টারনেট একটা অর্ডার। এবং অনেকে বলে যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন ওই নন অ্যালাইন মুভমেন্ট থেকে এখানে করা হচ্ছে। এই 1962 সালে যুদ্ধের পর এখানে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কটা অতটা একটু হলেও হচ্ছে দুর্বল হয়ে গেল, কারণ আস্তে আস্তে চীন হচ্ছে যুক্তরাষ্ট্রের বলয়ের মধ্যে চলে গেল। কিন্তু আবার এর মধ্যে অনেকগুলো কিন্তু আছে। আপনি আবার দেখবেন যে হচ্ছে যে স্নায়ুযুদ্ধের শেষের পর যখন ভারতীয় প্রধানমন্ত্রী আপনার পিভি নরসিম্হা রাও ছিলেন, এবং তার অর্থমন্ত্রী ছিলেন এখন পরের দিকে যিনি হলেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, তখন কিন্তু যখন ভারত বিশ্বায়ন করলো তখন কিন্তু যুক্তরাষ্ট্রের কিন্তু সাথে কিন্তু গভীর সহযোগিতা বাড়লো। এবং উত্তরোত্তর আমরা দেখলাম যে কংগ্রেস ক্ষমতায় থাকুক বা বিজেপি ক্ষমতায় থাকুক, ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো নিবিড় হয়েছে। এবং চীনের সাথে একটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী হিসাবে বা চীনের সাথে তাদের যে প্রতিযোগিতা হচ্ছে যুক্তরাষ্ট্রের, তার জন্য হচ্ছে একটা ওদের অ্যালাই হিসেবে পাওয়ার জন্য কিন্তু ওরা ভারতের উপর নির্ভরশীল ছিল। কিন্তু ভারতের কিছু কিছু জায়গায় ছিল হচ্ছে ওরা ওদের স্ট্র্যাটেজিক অটোনমি চেয়েছিল, যেমন যুক্তরাষ্ট্রের সাথে ওরা হচ্ছে সামরিক সহযোগিতা নিচ্ছিল, যুক্তরাষ্ট্রের সাথে বিনিয়োগ করছিল। কিন্তু যেটা যুক্তরাষ্ট্রের এখানে হচ্ছে নীতি প্রণেতাদের অনেক দিনের ধরে একটা কমপ্লেন ছিল যে ইরান থেকে, যে ইরানের উপর স্যাংশনস ছিল যুক্তরাষ্ট্রের, তবু হচ্ছে যেখানে হচ্ছে যেহেতু ভারত হচ্ছে যে আপনি বলবো নেট অয়েল ইম্পোর্টার, কারণ তাদের প্রচুর হচ্ছে জ্বালানি তেলে এখানে হচ্ছে তাদের এখানে চাহিদা আছে। তো চীনে এবং হচ্ছে যেহেতু ইরানের সাথে আবার পাকিস্তানের সম্পর্ক খারাপ, তো যে আমার শত্রু সে আমার মিত্র হবে। তো এবার তার জন্য যে দেখা গেছিল যে হচ্ছে যে ভারত এবং আপনার ইরানের মধ্যে সম্পর্কটা ভালো করার জন্য ভারত প্রচুর পরিমাণে তেল আমদানি করত, এটার জন্য যুক্তরাষ্ট্রের উপর একটা চাপ ছিল। এবং দ্বিতীয়ত 2022 সাল থেকে রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ হলো, তখন রাশিয়া যখন দেখলো যে তার পশ্চিমা ইউরোপের বাজারে স্যাংশন পড়ে গেল এবং তেল এবং গ্যাস নর্থ স্ট্রিম থেকে সে যখন সরবরাহ করতে পারছিল না, তখন রাশিয়ার এখানে এটা হচ্ছে আবার ভ্লাদিমির পুতিনের স্ট্র্যাটেজি, ও হচ্ছে যে উনি হচ্ছে তেল এবং গ্যাসের উপর প্রচুর রকমের ছাড় দিলেন, ডিসকাউন্ট দিলেন। এবং তার জন্য ভারত যেটা করলো হচ্ছে যে মধ্যপ্রাচ্য থেকে তেল বেশি আমদানি না করে ওরা আরো বেশি রাশিয়ার উপর নির্ভরশীল হয়ে গেল। এবং 2025 সালে আপনি যদি এখনকার হিসাব দেখেন, ভারত হচ্ছে প্রায় 140 বিলিয়নের ঊর্ধ্বে ওরা হচ্ছে শুধু এখানে তেল আমদানি করে রাশিয়া থেকে। ওই তেলটা আমদানি করে ওরা ওটাকে রিফাইন করে, পরিশুদ্ধ করে, এবং ওটা আবার ইউরোপে আবার বেচে দেয়। এবং এটার জন্য হচ্ছে দেখবেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তার বক্তব্যের মধ্যে হচ্ছে সবচেয়ে ক্ষুব্ধ, এবং তার ওনার যে হোয়াইট হাউসের স্পেশাল যে বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো, সে তো বলেই দিয়েছে হচ্ছে যে নিউ দিল্লি হচ্ছে ক্রেমলিনের জন্য লন্ড্রোম্যাট, মানে হচ্ছে কালো টাকাটা সাদা করে। তো এবং এইরকম এখানে যে যুক্তরাষ্ট্রের সাথে হচ্ছে ভারতের এই টানপোড়েনটা ছিল। এবং অনেকে ধারণা করেন যেহেতু হচ্ছে ভারত হচ্ছে যে তার স্ট্র্যাটেজিক অটোনমিটা রাখতে চেয়েছিল, পুরোপুরি একটা দেশের উপর পুরোপুরি নির্ভরশীল হতে চায় নাই, তার জন্য আপনি দেখবেন যে হচ্ছে এবার রাশিয়া থেকে ওরা হচ্ছে ডিফেন্স সিস্টেমও নিয়ে আসছে, S-400 ইত্যাদি মিসাইল সিস্টেম। তো এগুলোর জন্য হচ্ছে যে আপনি দেখবেন যে শুল্কর যে এখানে মাত্রাটা, এটা হচ্ছে যেখানে হচ্ছে আরও অ্যাডিশনাল 25% হয়ে গেছে, এখন এফেক্টিভ 50% ট্যারিফ হয়ে গেছে এখন। এবং এক অর্থে যেহেতু এবং প্রায় 3 দশক ধরে ভারতের রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। তো এখন এটা হচ্ছে বড় একটা এখানে ধাক্কা খেয়েছে ভারত। এবং এখন ওরা হচ্ছে যে চীনের সাথে যে ওদের যে একটা এখন প্রশ্ন যেটা আসছে যে তাহলে চীনের সাথে যেই সম্পর্কটা করছে, ডিসপাইট দ্য ফ্যাক্ট যে ইউএস এর সাথে একটা সম্পর্ক ছিল, এত বড় বাণিজ্য ছিল, তাহলে সেইখান থেকে কিছুটা ক্ষুব্ধ হয়ে চীনের সাথে যাচ্ছে, তাহলে মানে যুক্তরাষ্ট্রর সাথে ভবিষ্যৎ সম্পর্কটা কেমন হবে? আচ্ছা, এটা খুব ভালো কথা বলেছেন। এখানেও আবার একটা এখানে ক্যাভিয়েট আছে, মানে এখানে হচ্ছে যে ভারতের কিন্তু 1962 সালের চীনের সাথে এখানে লড়াইয়ের পরেও সীমান্তে কিন্তু সংঘর্ষ হতোই, মানে দেখতামই চীনের সাথে এখানে। তো এবং চীনের সাথে সংঘর্ষ লেগেই থাকতো। এবং কিছুদিন আগে, কয়েক বছর আগে আমরা দেখলাম যে এখানে দোকলাম এবং অন্য জায়গায় 2020 এখানে হাতাহাতি হলো, মানে এখানে, এবং ওতে বেশ কিছু ভারতীয় সেনা এবং চীনা এখানে সেনা হচ্ছে মারা গেছে। কিন্তু আরেকটা মজার জিনিস হচ্ছে দালাই লামা নিয়ে তো ওরা তো 1962 সালের আগে থেকেই
ওরা হচ্ছে যে দালাই লামাকে এখানে রাজনৈতিক এখানে হচ্ছে যে অ্যাসাইলাম দিয়েছে বা পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়েছে, এবং তার সাথে সাথে তো আপনি ঠিকই বলেছেন এখানে যে অরুণাচলে ওখানে একটা অংশ হচ্ছে যে এখানে চায়না সবসময় এখানে ক্লেম করে, এবং চীন আবার পাকিস্তানের সাথে আবার স্ট্র্যাটেজিক অ্যালাই। তো এই জন্য হচ্ছে ভারতের সাথে নানান কারণে কিন্তু সম্পর্কের এখানে হচ্ছে আপনি দেখবেন হচ্ছে যে সম্পর্কের উপর এখানে কন্ডিউসিভ ছিল না বা সম্পর্ক চাপ ছিল। কিন্তু তার সাথে সাথে কিন্তু আপনি দেখবেন যে ভারত এবং চীনের মধ্যে কিন্তু ব্যবসা কিন্তু থেমে থাকে না। $120 বিলিয়ন উপর কিন্তু ব্যবসা ওরা উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছে কিন্তু ভারত এবং চীনের মধ্যে। চীনের উপর তো অনেক নির্ভরশীলতাও আছে। ভারতে কাঁচামাল আমদানি করা বা আপনি যেটাকে বলি ইন্টারমিডিয়েট গুডস এবং চীনা বিনিয়োগ, এগুলো কিন্তু হচ্ছে ভারত নিয়ে আসছিল। তো অনেকে বলতেন এখানে যে এই ভারত আর চীনের সাথে নতুন সম্পর্ক রিঅ্যালাইনমেন্টের যে প্রসেসের আগে যে ভারত চীন থেকে বিনিয়োগ নিতে আগ্রহী, কিন্তু আবার দক্ষিণ এশিয়া অন্য কোনো দেশে চীনের যদি বিনিয়োগ হয় তাহলে ওরা হচ্ছে অত্যন্ত বিরক্তি বা উষ্মা প্রকাশ করে, যেটা আমরা অনেকটা বাংলাদেশে এখানে বেলায় দেখেছি, নেপালের বেলায় দেখেছি, শ্রীলঙ্কার বেলায় দেখেছি, ভুটানের বেলায় দেখেছি। তো এটা একটা দ্বৈরত্ব বলা যায়। কিন্তু ভারত তার মানে পররাষ্ট্র নীতিতে সে তার গতিতেই যাচ্ছে, এবং চীনও কিন্তু এখানে দেখবেন যে ভারতের সাথে ওরা হচ্ছে যে এখানে ভারতে যতই ওরা প্রথম দিকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে যে ভারত যেরকম এটার প্রতি উৎসাহ দেখিয়েছিল, যুক্তরাষ্ট্রের যে স্ট্র্যাটেজিটা এখানে ওরা ইউএস স্পন্সর ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, অনেকগুলো ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে অনেক দেশে। তো কিন্তু ভারত কিন্তু এখানে কিন্তু যুক্তরাষ্ট্রের কিন্তু নন ইউরোপিয়ান অ্যালাই হিসাবে কিন্তু যথেষ্ট গুরুত্ব পেত। কিন্তু আমরা দেখেছি যে ভারত এবং চীন দুটো রাষ্ট্রের মধ্যে বা যারা হচ্ছে যে ক্ষমতা বা নীতি নির্ধারক আছে বা ক্ষমতা ধারক বাহক, তারা কিন্তু ওপেন কোনো কনফ্লিক্টের মধ্যে কিন্তু যায় নাই। তারা কিন্তু কনফ্লিক্টে কিন্তু ওরা মিনিমাইজ করার চেষ্টা করেছে, এবং আপনি যেটা বললেন এখানে যে আপনার এখানে দোকলাম বা অন্যান্য জায়গায় যেখানে ওই সংঘর্ষগুলোকে মিনিমাইজ করা এবং ভিজিটগুলো কিন্তু হচ্ছে স্টেট টু স্টেট ভিজিট কিন্তু মানে লাগাতার কিন্তু প্রসেস অফ এনগেজমেন্ট হয়েছে। তো কেননা ভারতও জানে যে এখানে হচ্ছে যে ওরা হচ্ছে যুক্তরাষ্ট্র চায় যে এখানে চীনকে এখানে চীনের যে আধিপত্যটাকে হচ্ছে কিছুটা হলে হ্রাস করার জন্যে যুক্তরাষ্ট্র এবং তথা পশ্চিমা বিশ্ব ভারতকে ব্যবহার করতে চায়, এবং চীনও জানে যে ওরা হচ্ছে যুক্তরাষ্ট্র হচ্ছে যেহেতু ওরা হচ্ছে ইস্ট এশিয়াতে তাইওয়ানে 2026-27 সালে রিইউনিফিকেশনের একটা বিষয় আছে, যেটা চায়নার অফিসিয়াল পলিসি যে মেইনল্যান্ড চায়না যেটা যে হচ্ছে তাইওয়ান হচ্ছে একটা ব্রেকঅ্যাওয়ে প্রভিন্স, এবং ওটাকে আমরা বাই এনি মিনস পসিবল যে ওরা চাই যে বলে যে শান্তিপূর্ণভাবে আমরা তাইওয়ানকে আমাদের সাথে আবার মানে একত্রিত করব। তো 2027-এ একটা কনফ্লিক্ট হবে। বক্তব্যটা হলো যে ভারত এবং চায়না কেউই চায় না যে যুক্তরাষ্ট্র এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের কন্ট্রোল নিক বা বেশি প্রভাব বিস্তার করুক। আমি আরো জিনিসটাকে আমি বলবো যে ফোকাস করে বলি, ভারত এবং চীন একটা ব্যাপারে একমত আছে যে দক্ষিণ এশিয়ার মধ্যে, দক্ষিণ পূর্ব এশিয়া এবং ওর মধ্যে ইন্দো প্যাসিফিকটা পড়ে যায়, এই জায়গায় হচ্ছে যুক্তরাষ্ট্রের দরকারের চেয়ে বেশি প্রভাব বাড়ুক, এইটার ব্যাপারে দুটো রাষ্ট্র একটা অস্বস্তিতে ভুগে, এই একটা ব্যাপারে ওদের ঐকমত্য। এখানে আরেকটা প্রসঙ্গ যেটা ইনফ্যাক্ট আপনি কিছুটা উল্লেখ করেছেন যে চায়নার সাথে তো পাকিস্তানের একটা গভীর সম্পর্ক আছে, এবং পেহেলগামের পরে যে যুদ্ধটা হলো সেখানে চাইনিজ একটা সাপোর্ট ছিল যেটা আমরা ইতিমধ্যে জানি। তো সেই ক্ষেত্রে চীন ভারতের সম্পর্ক যদি ইমপ্রুভড হয় তাহলে পাকিস্তানের সাথে কি ভারতের আসলে সম্পর্ক বেটার হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? জি, এটাও একটা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন, কারণ এখানে আমরা স্পেকুলেশনের দিকে যাবো, কারণ আমাদের হাতে তো এখন আর তথ্য উপত্য নেই। কিন্তু অতীতের যে আমরা এখানে দেখি, দেখুন যুক্তরাষ্ট্রের যখন হচ্ছে মানে সাবেক হচ্ছে সোভিয়েত ইউনিয়ন যেটা সাকসেসর স্টেট রাশিয়া হিসেবে বলে, তার সাথে যখন স্নায়ুযুদ্ধে যখন যুক্তরাষ্ট্র জড়িয়েছিল বা কোল্ড ওয়ারে, তখন ওদের খুব বড় একজন এখানে হচ্ছে মিত্র ছিল হচ্ছে আপনার পাকিস্তান, বাগদাদ প্যাক্ট, সিয়াটো প্যাক্ট। তো 1958 থেকে আপনি ধরেন 54 থেকে 64 পর্যন্ত একটা সময় হচ্ছে একচেটিয়া যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়েছিল। আবার দেখেন যে সোভিয়েটের যখন হচ্ছে মানে সোভিয়েত ইউনিয়নের যখন আফগানিস্তানে ওরা দখল করলো, তখন কিন্তু আবার পাকিস্তান তাদের আপনি দেখেন 1979 থেকে প্রায় 1989 পর্যন্ত 10 বছরের একটা ইন্টারভেলে আপনি দেখবেন হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক অ্যালাই হয়ে গেল হচ্ছে পাকিস্তান। আবার 2001 সালে যখন হচ্ছে আফগানিস্তান এখানে হচ্ছে আমেরিকান লেড একটা কোয়ালিশন ইনভেড করলো যে ওসামা বিন লাদেন এবং হচ্ছে মোল্লা উমরের তালেবানদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য, তখন আবার 10 বছরের জন্য কিন্তু পাকিস্তান হচ্ছে ওদের কিন্তু জিও স্ট্র্যাটেজিক অ্যালাই হয়ে গেছে। তো পাকিস্তান কিন্তু একটা জিনিস ওদের পররাষ্ট্র নীতিতে একটা মুনশিয়ানা আছে, ওরা চীন এবং যুক্তরাষ্ট্রকে ওরা ব্যালেন্স করতে পারে।
এবং এটা একটা আমি আপনাকে এবং রিসেন্ট যেটা দেখা গেল যে পাকিস্তানের আর্মি চিফ ডোনাল্ড ট্রাম্পের সাথে ফিল্ড মার্শাল আসিম মুনির জি, এবং উনি গেলেন এবং 3টি জিনিস, এবং এটা আমার খুব মানে আমি একদিকে খুব খুশি হলাম যে আপনি এটা মেনশন করলেন। প্রথমে হচ্ছে যে বেশ আশ্চর্য লাগলো যে ফিল্ড মার্শাল আসিম মুনির এখানে বললেন যে হচ্ছে যে উনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উনি নোবেল নোবেল শান্তি প্রাইজের জন্য নমিনেট করতে চান, কিন্তু ইন্দো পাক যে সীমান্তে যে সংঘর্ষ লেগেছিল এটার জন্য যুক্তরাষ্ট্র হচ্ছে একটা বিশাল ভূমিকা পালন করেছিল, এটাকে হচ্ছে এখানে শান্তি স্থাপন করার জন্য বা সিজ ফায়ার আনার জন্য, এবং এটার জন্য ডোনাল্ড ট্রাম্পকে উনি স্বীকৃতি দিয়েছে। যেটা ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছে যে আমি করেছি এটা, আমি ভারত ও পাকিস্তানের মধ্যে এখানে সংঘাতটাকে বাড়তে দিই নাই, এবং পাকিস্তানি হচ্ছে আপনি যে কূটনীতিবিদরা সবাই কিন্তু পাবলিকলি এটা বলেছে, কিন্তু ভারতীয় মিডিয়া থেকে বা ভারতীয় যে ফরেন মিনিস্টার বা মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এস জয়শঙ্কর বা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ওনারা কিন্তু এটা অ্যাকনলেজ করেন। এটার জন্য এটা বলা হয় যে যেহেতু ট্রাম্প হচ্ছে খুব ডিপলি হচ্ছে ইগোটিস্টিক, উনিও কিন্তু কিছু অংশে কিন্তু এটাতে অফেন্ডেড হয়েছে, হি হ্যাজ মেনশনড অ্যাজ মাচ। এটা উনি কিন্তু ওনার পাবলিক স্পিচেও বলেছে যে আমাদের কোনো ধন্যবাদও পাই ট্রুথ সোশ্যালে, যে এখানে তার নিজস্ব সোশ্যাল মিডিয়া পোস্টে উনি এটা বলেছেন। এবং এর সাথে সাথে এমন আবারও আসছে, আপনি যে এর সাথে দেখেন যে যখন পাকিস্তান যখন শুল্কর এখানে ছাড়টা পেল 19% নিয়ে আসলো এখানে, তো এবং তারপর ওদের বেশ কিছু ওরা যুক্তরাষ্ট্রকে ছাড়ও দিয়ে দিয়েছে। ছাড় মানে কি, যে বালুচিস্তানে এখানে যে আরব সাগর যেগুলো অ্যারাবিয়ান সির ওখানে অফশোর এখানে হচ্ছে যে হাইড্রোকার্বন ডিপোজিট এক্সপ্লোর করার জন্য ওরা হচ্ছে যুক্তরাষ্ট্রকে ওরা হচ্ছে যে এখানে ওটা সুযোগ দিবে এবং এগ্রিমেন্ট দিবে, এবং হচ্ছে এখানে আবার হচ্ছে তেল, কপার ইত্যাদি ইত্যাদি এগুলোর জন্য বালুচিস্তান প্রভিন্সে করতে দিবে। এখানেই হয়ে গেছে সমস্যা। এবং এখানে হচ্ছে ইন্টারেস্টিং জিনিসটা কেননা প্রায় 27 থেকে 40 বিলিয়ন এখন হচ্ছে আপনি হিসাব একটা জায়গায় হিসাব বিনিয়োগ করেছে কিন্তু চায়না বালুচিস্তান প্রভিন্সে পাকিস্তানে, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপেক করিডোরের জন্য, এবং বালুচিস্তান থেকে ওরা করতে চাচ্ছে একটা ল্যান্ড রাউট করতে চাচ্ছে, যেটা দিয়ে ওরা এখান থেকে ওরা জিনজিয়াং বা ইত্যাদি এই জায়গায় হচ্ছে ওরা সমুদ্র থেকে ওরা আপনার স্থলপথে এখানে ট্রান্সপোর্ট করতে পারবে। তো এটার জন্য অনেক টাকার বিনিয়োগ করেছে চীনারা। এবং যখন পাকিস্তানিরা যখন হচ্ছে যুক্তরাষ্ট্রকে এই এগ্রিমেন্টে ওরা গেল, তার মানে কি বালুচিস্তানে কিন্তু তার মানে কি আমেরিকান কোম্পানিজ ওরা কিন্তু ওখানে হচ্ছে আপনার একদম ওদের আপনার যে পোর্টটা আছে গদার পোর্ট, যেটা চীনারা এখানে ডেভেলপ করছে, তার খুব কাছাকাছি কিন্তু আমেরিকান প্রেজেন্স চলে আসলো। তো এটার জন্য কিন্তু এক ধরনের অস্বস্তি কিন্তু চীনা কর্তৃপক্ষের হবে, এবং এটা কিছু বহির প্রকাশে আমরা দেখতে পাচ্ছি। এটা কি আসলে আগামী দিনগুলোতে একটা নতুন ফ্রিকশন তৈরি করবে কিনা? হালকা হলেও করতে পারে, কেন এটা একটা নমুনা আমরা দেখেছি। একটা নমুনার উপর তো পুরোটা বলা যায় না। যেমন হচ্ছে যে আপনার মনে করুন এই সিপেক প্রজেক্টে একটা $7 বিলিয়ন একটা ফাইন্যান্সিং ছিল, যেটাকে আপনার হচ্ছে করাচি থেকে পেশোয়ারের একটা রেল লাইনের জন্য এটা মডার্নাইজেশন করা। তো ওই প্রজেক্টের জন্য চীনের হচ্ছে যে অঙ্গীকারবদ্ধ ছিল হচ্ছে যে পাকিস্তানকে $7 বিলিয়ন দিবে, যে এখানে একটা লোন হিসাবে। কিন্তু পাকিস্তান 2 বছর 3 বছর ধরে এটা নেগোসিয়েশন চলছিল শর্তের উপরে, সুদের উপরে। কিছুদিন আগে হচ্ছে যে চীন এটা হচ্ছে এই লোনটা ফাইন্যান্স করতে মানা করে দিয়েছে, এবং এটা হচ্ছে এই যুক্তরাষ্ট্রের এই অ্যানাউন্সমেন্টের পরে। এবং এখন পাকিস্তান কোন দিকে যাচ্ছে? এখন পাকিস্তান যাচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক নেতৃত্বে একটা কনসোর্শিয়ামের কাছে, এবং এডিবিতে এখানে কারা ফাইন্যান্স করে? মূলত জাপান। এবং জাপান হচ্ছে কাদের হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যালাই? ইউএস। তো আমরা কিন্তু অলরেডি কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নতুন মেরুকরণ হচ্ছে বা নতুন একটা হচ্ছে শিবির এখানে হচ্ছে। তো এখন সামনের দিনগুলো বলে দিবে যে এখানে কোন দিকে যাবে, কেন পাকিস্তানের ডিপ এনগেজমেন্ট আছে চায়নার সাথে, কিন্তু চায়নাও বুঝতে পারছে যে এখন ইদানিং কালে ওরা যদি যুক্তরাষ্ট্রকে যদি রুখতে হয়, বা যুক্তরাষ্ট্রে যে এখানে হচ্ছে যে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে, কেন যুক্তরাষ্ট্রে আপনি যতগুলো পলিসি দেখবেন পেন্টাগন বা অন্যান্য জায়গা থেকে, যেগুলো আপনি অনলাইনে পাবেন, ওরা কিন্তু চায়নাকে বলছে স্ট্র্যাটেজিক কম্পিটিটর। এবং ভবিষ্যতে চীন হচ্ছে ওদেরকে অর্থনীতি, রাজনীতি বা সামরিক এখানে হচ্ছে সক্ষমতায় টক্কর দিতে পারে। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের এক্সপার্টদের কথা। তো তারা কিন্তু চীনকে রুখে দেওয়ার জন্য কিন্তু সব রকম স্ট্র্যাটেজি করছে, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বলেন বা অন্যান্য যেগুলো আছে। তো
সামনের দিনগুলোতে হচ্ছে যে আমরা বলবো হচ্ছে যে অনেকগুলো হচ্ছে পরিবর্তন হয়তো আমরা দেখতে পাবো। এবং এইখানে আরেকটা পয়েন্ট যেটা আমরা বলতে চাই যে বাংলাদেশও তো একটা খুবই স্ট্র্যাটেজিক্যালি পজিশনে আছে এবং ইতিমধ্যে আমরা নানান ধরনের চ্যালেঞ্জ ফেসও করেছি, কিন্তু কম্পারেটিভলি লেস ট্যারিফের ফলে আমরা হয়তো কিছুটা সুবিধা এখন পাবো। কিন্তু আমাদের এখানে আসলে চ্যালেঞ্জ কি আছে এবং এই যে নতুন যেই মেরুকরণ তৈরি হচ্ছে ওইটার কোনো ইম্প্যাক্ট বাংলাদেশের উপর পড়বে কিনা? আপনার প্রশ্ন দুটো ভাগ ছিল। প্রথমটা হচ্ছে যে অবশ্যই আমি একটা সাধারণ বাংলাদেশি হিসাবে আমি বলবো যে যুক্তরাষ্ট্রের বাজার হচ্ছে আমাদের রপ্তানি বাজারের সর্ববৃহৎ। এখানে হচ্ছে 8 থেকে 9 বিলিয়ন ডলার মতো আমরা রপ্তানি করি গড়ে, এবং যেহেতু যুক্তরাষ্ট্রের বাজারে আমরা রপ্তানি করার সুযোগ পাই, তাহলে পশ্চিমা বাজারও কিন্তু মানে আপনি ইউরোপিয়ান বাজার যেগুলো বলে, ইউরোপিয়ান ইউনিয়নের বাজার বা যুক্তরাজ্যের বাজার, অস্ট্রেলিয়া বা জাপানের বাজার, ওটার জন্য কিন্তু আমাদের রপ্তানি করার রাস্তাটা সহজ হয়ে যায়। কারণ যুক্তরাষ্ট্র যেদিকে যায়, আপনি যে যাই বলুক, ইউরোপিয়ান ইউনিয়ন, আপনার হচ্ছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, সাউথ কোরিয়া, এরা সবাই একই দিকে যায় ইভেনচুয়ালি, বা কানাডা এখান থেকে যায়। তো এটা একদিকে আমাদের জন্য ভালো হয়েছে যে আমাদের কম্পারেটিভলি আমাদের ট্যারিফ রেটটা হচ্ছে যে আমাদের এখানে 20% আসে, এফেক্টিভ ট্যারিফ রেট 32-এর মতো। কিন্তু আমাদের আসল যারা আমাদের কম্পিটিটর, তাদের মধ্যে যদি ভারতের উপর যদি ট্যারিফ রেটটা এখানে বহাল থাকে, তাহলে আমরা হয়তো রেডিমেড গার্মেন্টস এবং তার সামনে আমাদের যে ফাস্ট মুভিং কনজিউমার গুডস বা ইলেকট্রনিক যে পণ্য আছে, ওগুলো আমরা এখানে রপ্তানির বাজারটা হয়তো বা আমাদের সামনে আরও বাড়তে পারে বা প্রশস্ত হতে পারে। এবং যুক্তরাষ্ট্র তো এটাও তো ঠিক, এটা হচ্ছে পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার, তো সবাই চায়। এমনকি আমি বলবো যে চীন বলেন, রাশিয়া বলেন, ভারত বলেন, সবাই চায় যে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা মোটামুটি একটা হচ্ছে টেকসই সম্পর্ক রাখা, এবং এটা সম্পর্ক যেখানে হচ্ছে মিউচুয়ালি বেনিফিশিয়াল। কিন্তু এখন এর সাথে আবার কিছু সমস্যাও আছে। সমস্যাগুলো কি? এখন আপনি দেখুন হচ্ছে যে আমি আগেই বলেছিলাম, যেহেতু বাংলাদেশে ভূ রাজনৈতিক যে অবস্থান, আপনি যদি আপনারা যদি ম্যাপটাকে মনে করার চেষ্টা করেন, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মিলন যদি যেখানে হয়, সেখানে হচ্ছে বাংলাদেশ ব্রিজিং পয়েন্ট বা কাস্প যেটাকে বলে। এবং আপনি বে অফ বেঙ্গল যেটাকে বলবেন, বে অফ বেঙ্গলে একদম মাথার উপরে এপেক্স যেটাকে বলে, সেটার উপরে কিন্তু আমাদের বাংলাদেশ, এবং বে অফ বেঙ্গলটা হচ্ছে আপনার ইন্দো প্যাসিফিক যেটা আছে, ওটা একদম মাঝখানে। তো বাংলাদেশের পজিশনটা একদম হচ্ছে কেন্দ্রবিন্দু। এবং আমরা সবাই জানি যে আমাদের যে পার্শ্ববর্তী যে আমাদের দেশ এখানে মিয়ানমার, বা আমাদের পশ্চিমা বন্ধুরা বার্মা বলতে চায়, সেখানে কিন্তু হচ্ছে যে রাখাইন স্টেটে এখানে কিন্তু যুক্তরাষ্ট্রের কিন্তু বার্মা অ্যাক্ট লেজিসলেশন দিয়ে ওরা কিন্তু তাদের যে ওদের অনেক আগ্রহ আছে যে মিয়ানমারে ওদের ফুটপ্রিন্ট বাড়ানোর জন্য, এটা কিন্তু অলরেডি টেলিগ্রাফ করে দিয়েছে। এবং ওরা বলেছে যেখান থেকে এবং বার্মাতে কিন্তু প্রচুর রেয়ার আর্থ মেটালস আছে, এবং এখন খেলাটা হয়ে গেছে রেয়ার আর্থ মেটালসে। কেন চীন হচ্ছে বিশ্ব বাজারে রেয়ার আর্থ মেটালস উৎপাদন এবং হচ্ছে সরবরাহের উপরে কিন্তু এক ধরনের একটা স্ট্র্যাঙ্গেল হোল্ড আছে। তার জন্য যুক্তরাষ্ট্র চাইছে রেয়ার আর্থ মেটালস দিয়ে যেখান থেকে সোর্স করতে পারে। রেয়ার আর্থ মেটালস যে আপনার মোবাইল ফোন বলেন, আপনার ল্যাপটপ বলেন, কম্পিউটার বলেন, সবকিছু রিনিউয়েবল এনার্জি, লিথিয়াম ব্যাটারি, সবকিছু রেয়ার আর্থ মেটালসের উপরে হয়। তো রেয়ার আর্থ মেটালসের উপর যার পজিশন আছে এবং যে এটাকে সেল করতে পারছে বা যে এটাকে প্রসেস করতে পারছে, সেই হচ্ছে যে আপনার আমি বলবো যে গ্লোবাল ভ্যালু চেইন বা গ্লোবাল সাপ্লাই চেইনে এটা খুব ইম্পর্টেন্ট পজিশন প্লে করছে। তো মিয়ানমার উপরে একটা আগ্রহ আছে। তো এবং অবশ্যই বাংলাদেশকে হচ্ছে, যেখানে যে বাংলাদেশের জনসংখ্যা দেখেন, বাংলাদেশের অর্থনীতি যে এখন না হয় একটা অর্থনৈতিক মন্দা হচ্ছে, কিন্তু বাংলাদেশ হচ্ছে যুক্তরাষ্ট্রের এখানে যে আপনি বলবো যে স্ট্র্যাটেজিস্ট যারা আছে বা প্ল্যানারদের কাছে আছে, তাদের কাছে কিন্তু বাংলাদেশের প্রতি এক ধরনের একটা আলাদা ফ্যাসিনেশন আছে। এবং আমরা দেখছি যে উত্তর হয়তো বা যুক্তরাষ্ট্রের পলিসি প্ল্যানার্সদের এঙ্গেজমেন্ট আরও বাড়বে, বাংলাদেশে কমবে না। আপনি যদি উল্টো দিকে বলেন, চীনের আগমনের আগে এক অর্থে আপনি বলতে পারেন যে পাকিস্তান বাদে দক্ষিণ এশিয়াকে বলা হতো ভারতের হচ্ছে যে ব্যাকইয়ার্ড বা ভারতের নেইবারহুড। তো এবং এক ধরনের ভারতকে দেওয়া হতো যে রিজিনাল হেজেমন, মানে আঞ্চলিক প্রধান হিসাবে তাকে ধরা হতো। তো চীন যখন ঢুকলো এখানে, তখন ভারত আর চীনের মধ্যে প্রতিযোগিতা হয়েছে।
কিন্তু দুটো দেশের মধ্যে কিন্তু একটা জিনিসের ব্যাপারে এক ধরনের ঐকমত্য ছিল যে আমরা আমাদের নিজেদের মধ্যে কম্পিটিশন করছি কিন্তু যুক্তরাষ্ট্র সরাসরিভাবে ঢুকলে এটা আমাদের জন্য দুইজনের জন্য এটা কাম্য হবে না। কেন বিআরআই প্রজেক্টস, কানেক্টিভিটি প্রজেক্টস যেগুলো আছে, ওদের ইনফ্রাস্ট্রাকচার, ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট আছে, চাইনিজরা হচ্ছে ওগুলোকে প্রোটেক্ট করতে চায় এবং তার জন্য ওরা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ওরা সেটা চেষ্টা করে। তো এবং ভারতও চাইছে হচ্ছে যে তাদের আঞ্চলিক যে হচ্ছে যে প্রাধান্যটা যেটা আছে বা গুরুত্ব যেটা আছে এবং হচ্ছে তাদের নর্থ ইস্ট ইন্ডিয়ার যে সিকিউরিটিটা আছে, এই দুটার জন্য হচ্ছে ভারতের বেসিক্যালি আপনার হচ্ছে ফরেন পলিসি পুরোপুরি ওই দিকে ডিকটেটেড। সো এখন সামনের দিনগুলো তাহলে আপনি যদি এখন সমীকরণটা মিলান তাহলে আপনার কাছে খুব সহজভাবে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ব্যাপারে হয়তো বা আপনি ভারত এবং চীনের আপনি হয়তো বা ট্যাকটিক্যাল কনভার্জেন্স দেখতে পারবেন এবং এটা আমরা আগেও দেখেছি। কেননা দেখুন মিয়ানমারের কি এই ক্ষেত্রে আসলে কি ধরনের রোল প্লে করা উচিত বা স্ট্র্যাটেজিক অটোনমি মেইনটেইন করার জন্য আমাদের কি করা উচিত? জি, এখন এটার উত্তর দেওয়ার জন্য আমি আপনাকে একটা থিওরিটা বলি এবং তারপর আমরা উত্তরটা দিচ্ছি। এটা খুব ছোট করে বলি। একটা থিওরি আছে সল কোহেনের, যেটা হচ্ছে শ্যাটারবেল্ট থিওরি। শ্যাটারবেল্ট থিওরি মানে হচ্ছে কি, ছোট ছোট রাষ্ট্রে বড় যখন ভূ রাজনৈতিক প্রভাব খাটানোর জন্য বড় রাষ্ট্রগুলো চেষ্টা করে, তখন অনেক সময় হয় কি, ওই ছোট ছোট রাষ্ট্রে যদি বহু দল থাকে বা বহু স্টেক হোল্ডার থাকে, তাহলে কি করে, এই ভূ রাজনৈতিক ক্ষমতা প্রভাব বিস্তারের জন্য বড় রাষ্ট্রগুলো করে কি, তাদেরকে রাবার গুটি হিসেবে ব্যবহার করে এবং ওই দেশগুলো কি হয়, ভূ রাজনৈতিক প্রক্সি ওয়ারে জড়িয়ে যায়। বাংলাদেশে প্রথম আমার মনে হয় যে, আপনি উত্তর এখন আসি, প্রথম জিনিসটা হচ্ছে যে আমরা ভূ রাজনৈতিক খেলায় আমরা যদি নিজেদের দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা যাতে আমরা বিঘ্ন না করি। কেন এই একটা ব্যাপারে আমাদের ন্যাশনাল কনসেনসাস রাখতে হবে যে আমাদের দেশের স্ট্র্যাটেজিক গোলস কি, এটাও আমাদের ডিটারমাইন করতে হবে, যেটা এখনো আপাতত আমাদের করা হয় নাই। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে সামনে 2 দশক অন্তত আমার হিসাবে রাজনৈতিক এরকম উত্থান পতন হবে। তো এখন আপনি ক্লিয়ারলি কোনো একটা ক্যাম্পে যাওয়া বা ক্লিয়ারলি একটা ক্যাম্প থেকে দূরে সরে আসা, এটা কিন্তু আমাদের মতো ছোট মানে ভৌগোলিক আকারে যে ছোট রাষ্ট্র যেগুলো আছে, যেগুলো কাঁচা মালের উপর আমদানি নির্ভরশীলতা আছে, তাদের কিন্তু হচ্ছে এই ব্যাপারে অনেক সতর্ক হওয়া উচিত। তো তার জন্য আমাদের পররাষ্ট্র নীতি যেটা আছে, ওটাকে কিন্তু খুব, এটা আমি বলবো খুবই হচ্ছে দক্ষতার সাথে এবং খুব মুনশিয়ানার সাথে করতে হবে। যেমনটি শুনছিলাম, পৃথিবীর নানা দেশ, বিশেষ করে সুপার পাওয়ারগুলো ভূ রাজনৈতিক এবং ভূ অর্থনৈতিক যে কম্পিটিশনের মধ্যে আছে, সেখানে বাংলাদেশের মতো যেই দেশগুলো আছে, যেগুলো কম্পারেটিভলি ছোট এবং অর্থনৈতিক দিক থেকে বা স্ট্র্যাটেজিক অটোনমির দিক থেকে যারা অতটা শক্ত অবস্থানে নেই, তাদেরকে নিজেদের ঘর গোছানোর কাজটি করতে হবে। অর্থাৎ এখানে জাতীয়ভাবে ঐক্যমত থাকতে হবে, জাতীয় যে অর্থনীতি, এখানে যে রাজনৈতিক স্থিতিশীলতা, এই বিষয়গুলোকে আমাদের আরও বেশি মনোযোগ দিতে হবে। তাহলেই হয়তো আমরা নিজেদেরকে অনেকটা স্ট্র্যাটেজিক অটোনমি যেটা বলে সেটা রক্ষা করতে পারবো। অনেক ধন্যবাদ প্রফেসর আব্বাসী। আপনাকে ধন্যবাদ।